হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীর ব্লগের পার্ট 2। তো আমরা এখন পৌঁছে গেলাম জম্মু। আর জম্মু স্টেশনে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ঢুকেছে। এখন বাজে ঠিক ভোর 5:30। তো স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষাই করছিল। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, আমাদের জন্য একটা ইনোভা বুক করা হয়েছে পুরো কাশ্মীর ট্রিপের জন্য। আর আমরা এখন যাব যে হোটেলটাতে, সেটাও আগে থেকে বুক করা। আমরা এখন সেই হোটেলে যাব, চা খাবো, ফ্রেশ হব, তারপরে সেখান থেকে আমরা রওনা দেব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। জম্মু থেকে আমরা এখন রওনা দিচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর এই যে এই হোটেলটায় আমরা ছিলাম খানিকক্ষণের জন্য, ফ্রেশ হলাম আর স্নানটাও করে নিয়েছি, কারণ বেশ ভালো গরম জল ছিল। তো সেই কারণে স্নানটাও একবারে সেরে নিলাম, কারণ পেহেলগাঁও পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। তখন যে যদি না স্নান করতে ইচ্ছা করে, তো সেই কারণে সেই রিক্স আর রাখিনি। সবাই স্নান করে নিয়েছি, শুধু এই আমাদের ঘন্টু স্নান করেনি, কিছুতেই স্নান করলো না, ওর নাকি ভালো লাগছে না। বাদবাকি আর আমরা সবাই ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি। তো ফাইনালি রওনা দিচ্ছি আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা কাশ্মীর ঘুরতে আসার। তো যাই হোক, বেশ অনেকটা রাস্তায় এসে পৌঁছেছি আর এইবার চলেছি একদম জায়গায়। তো এই জাস্ট আমরা রওনা দিলাম। আমি বসেছি একদম পিছনে, আর মধ্যিখানে বসেছে বড়দা, বৌদি আর আমার ছেলে। আর রানী আমার বরের সাথে সামনে, তবে পিছনে আমার কাছে যাবে বলে বায়না করছিল। কিন্তু পিছনে না একটা সিট ভাঁজ করে আমাদের লাগেজ রাখা রয়েছে, যার জন্য ওখানে জায়গাটা কম হয়ে গেছে। তো সেই কারণে আমি বললাম, ঘনু তুই পিপোর কাছে বস, তারপরে আবার আমি যখন সামনে যাব তখন আমার কাছে বসিস। আর জম্মুতে নেমেই কিন্তু আমরা বেশ ভালো ঠান্ডা পেলাম। এতটাও ঠান্ডা জম্মুতে পাবো আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম জম্মুতে হয়তো গরমই হবে, কিন্তু নেমে দেখলাম বেশ ভালো ঠান্ডা। তো স্নান টান করার পরে আমাদের সবারই প্রচণ্ড শীত করছিল। শীতের বস্ত্রগুলো যদিও হাতের কাছে রাখাই ছিল, কারণ আমরা জানতাম যে পেহেলগাঁওয়ের দিকে যতটাই এগোবো ততটাই ঠান্ডা পাবো। তো শীতের বস্ত্র যার জন্য আলাদা করে হাতের সামনেই রাখা ছিল। তো সেগুলো যে জম্মুতেই পরে নিতে হবে এটাও আমরা এক্সপেক্ট করিনি। দারুণ মনোরম ওয়েদার, মানে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর বাইরের আবহাওয়াটা। না প্রচণ্ড ঠান্ডা না গরম, একটা দারুণ সুন্দর ওয়েদার। আর জানলার কাচটা হালকা করে নামানো রয়েছে। আর সারা রাতে ট্রেন জার্নির পরে স্নান করেছি, ভোরবেলা চাটা খেয়ে ফ্রেশ হয়েছি। এখন যেন মনে হচ্ছে যে গাড়িতে চোখটা আর টেনে মেলে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে। কিন্তু বাইরের দৃশ্য কোনো কিছু মিস করতে ইচ্ছা করছে না, যে ঘুমিয়ে পড়বো দেখবো না সেটাও ইচ্ছা করছে না। তো যতই ঘুম পাক না কেন জোর করে জেগে আছি যে কাশ্মীর ট্রিপে কোনো কিছু মিস করব না। পুরো প্যাকেট খুলতে হবে। হ্যাঁ, পুরো প্যাকেটই খুলতে হবে। এখন ওই সকাল 8টা মতন বাজে, অনেকটা রাস্তায় আমরা আসলাম। এখন আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই ধাবাটায় আমরা দাঁড়ালাম। আর শর্মাজি বললেন যে এই ধাবাটায় প্রচণ্ড ভালো আলুর পরোটা বানায়। তো সেই কারণেই আমরা এখানটায় দাঁড়িয়েছি আলুর পরোটা খাবার জন্য। তো আলুর পরোটা অর্ডার দিয়ে আমরা এখন বসে রয়েছি। তবে এটা কিন্তু একদম ঠিক কথা, অসাধারণ আলুর পরোটা আমরা খেলাম ওখানে। মানে বলে বোঝানো যাবে না যে সেটার কি টেস্ট, মুখে লেগে থাকবে মনে হয় সারা জীবন এই আলু পরোটার টেস্ট। যতটা রাস্তা আমরা এগোচ্ছি ততই ঠান্ডা বাড়ছে। যদিও গাড়ির ভেতরে কাঁচ তুলে বসে থাকলে সেইভাবে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে বা কাঁচ নামালে বাইরের ঠান্ডাটা অনুভব করা যাচ্ছে। রাস্তার দুদিকে পুরো সবুজে ঘেরা পাহাড়, আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অদ্ভুত সুন্দর, সত্যি কথা। এই জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর। আর ওই দূরে পাহাড়ের মাথায় হালকা হালকা বরফ দেখা যাচ্ছে।
আর রানী আর আমার ছেলে যে গাড়িটার মধ্যে কি করছে সেটা বলে বোঝানোর মতন না। সেটা যদি দেখানো যেত তাহলে তোমরা বুঝতে পারতে যে ওরা দুজনে কি করছে। যেমন রানীর চোখে ছিটেফোঁটা ঘুম নেই, তেমন আমার ছেলের চোখেও ছিটেফোঁটা ঘুম নেই। কারণ সারা রাত ট্রেনে সেইভাবে ঘুম হয়নি। ভোর 5:30টায় আমরা জম্মু স্টেশনে নেমেছি, কিন্তু তাতেও কি ওদের শরীরে কোনো ক্লান্তিও নেই, ওদের চোখে কোনো ঘুমও নেই। ওরা যেমন নিজেরা গাড়ির মধ্যে অত্যাচার করছে তেমন আমাদেরকে ডিস্টার্ব করছে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে একটা টানেলের ভেতর থেকে। আর টানেলের মধ্যে ঢুকলেই রানী মোটামুটি চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে, ওর নাকি ভয় করছে। টানেলের ভেতরে কিন্তু যথেষ্ট আলো, হ্যাঁ, তবে বাইরের আলোর মতন অতটা তো আলো না, তবে অন্ধকারও না, যথেষ্ট আলো টানেলের ভেতরে। কারণ এর আগেও আমরা একটা টানেল ক্রস করেছি, তখনও সমান তালে চিৎকার করেছে। এবার যে টানেলটা আমরা ক্রস করলাম সেটাতেও সমান তালে চিৎকার করছে। ক্যামেরা দেখতে পাচ্ছিস? এবারে আমরা দাঁড়িয়েছি একটু চা খাবো বলে, কারণ সবারই মনে হচ্ছে যে এবারে একটু চায়ের দরকার, চা বা কফি কিছু না হলে আর চলছে না শরীরটা। আর এখানে রাজমা নাকি ভীষণ ভালো বানায়, শর্মাজি আমাদেরকে বললেন যে এই হোটেলে দারুণ সুন্দর রাজমা বানায়। তো আমরা এখান থেকে রাজমাও নিলাম। যদিও রাজীবদা আমাদের দুপুরের খাবার আমাদের গাড়িতে প্যাক করে তুলে দিয়েছে। রাজীবদা মানে যার সঙ্গে আমরা কাশ্মীর গেছি, তবে টোটাল কাশ্মীর কিন্তু আমরা রাজীবদার সাথে ঘুরিনি। রাজীবদার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল 6 দিনের। তো রাজীবদা আমাদের গাড়িতে আমাদের দুপুরের খাবার প্যাক করে তুলে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা একটু রাজমা কিনলাম, যেহেতু এখানকার রাজমা খুব ভালো টেস্টি, সেই কারণে। আরে আছে লোক অনেকখানি আসার পরে এইখানটায় আমরা একটু দাঁড়ালাম। কি যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এ হচ্ছে শুধু দু চোখ ভরে উপভোগ করবার জিনিস। পুরো বরফের পাহাড়ে একদম মোড়া, আর তার সাথে সবুজ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত, শুধু দু চোখ ভরে দেখার। এবারে আমরা সেরে নিচ্ছি আমাদের দুপুরের খাবার। আর আমাদের দুপুরের খাবার তো রাজীবদা প্যাক করে আমাদের গাড়িতে দিয়েই দিয়েছিল। আর শর্মাজি বললেন যে এখানে যেহেতু বেশ ভালো একটা বসার জায়গা রয়েছে, আপনারা তাহলে দুপুরের খাবারটা এখানেই সেরে নিন। কারণ সত্যি কথা, গাড়িতে ওরকমভাবে হাতে হাতে নিয়ে আমাদের খেতে একটু অসুবিধাই হতো, বিশেষ করে রানীর। তো শর্মাজির কাছে গাড়িতে বিশাল বড় একটা ত্রিপল ছিল, শর্মাজি সেই ত্রিপলটা আমাদেরকে এখানে পেতে দিলেন। আর আমরা বেশ সুন্দর একটা পরিবেশে বসে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। খুব ভালোভাবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর এবারে আমাদের সঙ্গী হচ্ছে লিডার নদী, কারণ পেহেলগাঁও পর্যন্ত এই লিডার নদী এবার আমাদের সঙ্গেই থাকবে। আর যত এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তো সামনেই বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাঁও। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম পেহেলগাঁওতে। তবে এখান থেকে এখনও অনেকটা রাস্তাই আমাদের যেতে হবে। আমরা পেহেলগাঁওতে ঢোকার সাথে সাথেই হালকা হালকা করে ঝিরিঝিরি করে বৃষ্টি চালু হলো। আর সেই পরিমাণে ঠান্ডা, কি যে অসম্ভব ঠান্ডা বলে বোঝাতে পারবো না। পেহেলগাঁওয়ের টেম্পারেচার ছিল, আমরা যেদিন পেহেলগাঁওতে পৌঁছালাম সেদিন পেহেলগাঁওয়ের টেম্পারেচার ছিল -3। এই যে বাদিকে শেড দেওয়া জায়গাটা, এইখান থেকে কিন্তু শুরু হয় অমরনাথ যাত্রা। পৌঁছে গেছি আমরা পেহেলগাঁওতে, মানে মেইন পেহেলগাঁও মার্কেট যেটা, সেই জায়গাটাতে। তবে এখানটাতে আমরা থাকবো না, আমরা থাকবো এখান থেকে আরও 3 কিলোমিটার দূরে। যেহেতু এই জায়গাটা ভীষণ কনজাস্টেড, সেই জন্য আমরা এখানটায় থাকছি না।
তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে কাশ্মীর ট্রিপের আর একটা কোনো নেক্সট ব্লগে।